হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এই প্রিন্স তো আজকে একটা বহু পুরনো সিনেমার কথা বলবো, সম্ভবত 1999 সালের সিনেমাটা মোটামুটি 25 বছর তো কমপ্লিট করে ফেলেছে। তো সিনেমাটার নাম হচ্ছে বাস্তব, এবং আমার মনে হয় না এই সিনেমাটা দেখেনি এমন কেউ রয়েছে বলে। প্রত্যেকেই নানা সময় সিনেমাটা দেখেছে। আমি তো অনেক ছোটোবেলা, তখন হয়তো মোটামুটি 3-4-এ পড়ি, সেই সময় দেখেছিলাম। তখন অত কিছু বুঝতাম না, সিনেমা মানে বাড়িতে ডিভিডিতে দেখছিল সবাই, তখনই দেখেছিলাম। তখন দেখা, তারপর তো বহুবার দেখেছি টিভিতে, প্রায় দেখেছি। এখন ফেসবুকেও প্রায় অ্যাভেলেবেল থাকে, তো সেখান থেকে দেখা। তো মনে হলো এই সিনেমাটা যদি একটা রিভিউ আমার চ্যানেলে না থাকে, তাহলে কোথাও গিয়ে সেটা আমার চ্যানেলেরই লস। কারণ এই সিনেমাটা একটা রিভিউ সত্যি কথা বলতে কিন্তু ডিজার্ভ করে। কারণ ভারতীয় সিনেমার ইতিহাসে বা বলিউড ইন্ডাস্ট্রির ইতিহাসে এই ধরনের সিনেমা ভাই খুব কম হয়েছে। এখনও যখন দেখি না, রীতিমতো লিটারেলি গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো এটা তো আমরা জানি, সঞ্জয় দত্তের কেরিয়ার একটা মাইলস্টোন ধরা হয়ে থাকে সিনেমাটা। তখন সঞ্জয় দত্তের কেরিয়ারে একটা খারাপ ফেস যাচ্ছে, জেল থেকে সবাই বেরিয়েছে, সেই টাইমে তার এই সিনেমাটা আসে এবং বিরাট বড় একটা হিট হয়, ব্লকবাস্টার হিট হয়। এবং এখানে যে ক্যারেক্টারটা সঞ্জয় দত্ত প্লে করেছিল রঘু, এখনও লোকে মনে রাখে। এবং সত্যি কথা মানে এরকম, মানে দেখুন, গ্যাংস্টার ঘটনা মুভি তো বহুবার হয়েছে, যে কোনো একটা ছেলে খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গ্যাংস্টার হয়ে যাচ্ছে, তারপর সে আস্তে আস্তে পাল্টে যাচ্ছে, লাস্টে তার পরিণতি কী, এরকম ধরনের স্টোরি তো আমরা আকসার বহু সিনেমায় দেখেছি, নানা সময় নানাভাবে। কিন্তু এইটার যে পুরো সিনেমাটা দেখার যে ফিলিংসটা, বা সিনেমাটা শেষ হওয়ার পর এমন একটা ট্রমাটাইজ আপনাকে করে দেবেন এই সিনেমাটার প্রতি, বা এই ক্যারেক্টারটা আপনি চোখের সামনে দেখছেন খারাপ হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও এই চরিত্রটার প্রতি আপনার এমন একটা মায়া হবে যে চাইবেন না সাথে খারাপ কিছু হোক। এত সুন্দরভাবে বানানো। মহেশ যেটাকে ডাইরেক্টর ছিল, এছাড়া আরও অনেকে ছিল। সিনেমাটার মধ্যে অনেক অনেক কিছু ছিল, অনেকগুলো সিন রয়েছে, যে সিনগুলো নিয়ে জাস্ট আলাদা করে আলোচনা করে মানে মানে কী বলবো, কথা বলা যায়। তো এখানে সঞ্জয় দত্তের যে কেরিয়ারটা, খুবই সাধারণ একটা ছেলে, যার জীবনে বিরাট কিছু স্বপ্ন টপ্ন ছিল না, সাধারণ একটা সরল একটা সাহসী একটা ছেলে, মানে নর্মাল টাইপের একটা ক্যারেক্টার। এবং ওর কিছু বন্ধু বান্ধব ছিল, যার মধ্যে একটা 1.5 ফুটিয়া বলে ছেলে ছিল। তো ওরা একটা নিজেদের দোকান খোলে, মানে রাস্তার ধারে একটা হোটেলের মতো খোলে। এবার সেখানে কিছু বড় লোক কি মানুষ আর কি খাওয়া দাওয়া করতে আসে, তারা এসে ওদেরকে থ্রেট দেয়, নারম করে দেয়, অপমান করে, যা তা করে, টাকা চাইতে গেলে দেয় না, চাপড় মারে। এবার এরা নিজেদের রাগ খুইয়ে ওদের উপর অ্যাটাক করে ওদেরকে মেরে ফেলে, এবং যাদেরকে মারে সে হচ্ছে একটা বিরাট বড় গ্যাংস্টারের ভাই। এখান থেকে গল্প শুরু হয়। আস্তে আস্তে এরা গা ঢাকা দিতে, এরা আস্তে আস্তে বড় বড় গ্যাংস্টারদের কাছে পৌঁছয়। তারা এদেরকে হাতে অস্ত্র নেওয়া শেখায়, এবং অস্ত্র নেওয়া শিখিয়ে দিয়ে বলে, তোমরা এই কাজ করো, তোমরা প্রচুর টাকা কামাতে পারবে। এবং এই করতে করতে একটা সরল সাহসী ছেলে আস্তে আস্তে কীভাবে গ্যাংস্টার হয়ে উঠছে, কীভাবে অহংকার চলে আসছে এর মনে, অথচ মন কিন্তু ভালো। সিনেমাটার মধ্যে অনেকগুলো সেট রয়েছে। বেসিক্যালি এখানে মা যে ক্যারেক্টারটা মা ছিল এখানে, ওই রকম আইকনিক মা ক্যারেক্টার বলিউড সিনেমার ইতিহাসে কখনো আসেনি, কখনোই আসেনি। মানে অবিশ্বাস্য একটা ব্যাপার। সিনেমার কিছু কিছু মোমেন্টস এত ভয়ঙ্কর, যেমন ওই যে হোটেল খুলেছে, সেখানে কিছু জিনিস মারছে, তো ওরা যখন ফার্স্ট মার্ডারটা করে ফেলবে, ওইখানে জাস্ট দুজনের এক্সপ্রেশনটা দেখবেন, সঞ্জয় দত্ত এবং যে 1.5 ফুটিয়া হয়েছিল, কী পারফরমেন্স! ওটি যে রাগের মাথায় কন্ট্রোল করতে পারছে না, যে মেরে ফেলছি, মারার পর যারা ভয় পাচ্ছে ওরা কী করে ফেললো, ওদের কোনো দোষ না থাকা সত্ত্বেও। এবং আস্তে আস্তে ওরা এখন বুঝতে পারছে ওর সাথে খারাপ কিছু হচ্ছে। এবং পরেশ রাওয়ালও দারুণ কাজ করেছিল, চরম লেভেলের একটা কাজ, যেভাবে গল্পটা ডেভেলপ করেছিল, একটা টাইম আপনাদের বোর লাগবে না, প্রত্যেকটা সিন দেখার মতো। যেমন একটা সিন রয়েছে, প্রথম কথা যেমন কি, যে একটা সিনেমায় দেখানো হচ্ছে একটা গ্যাংস্টার রেড লাইট এরিয়াতে যাচ্ছে, এবং সেখানকার একটা মেয়ের সঙ্গে ও যখন প্রথমবার যায়, মেয়েটা পুরোপুরি রেডি, কিন্তু ও যখন দেখে মেয়েটার জ্বর হয়েছে, ও কিচ্ছু করে না, শুধুমাত্র টাকা দিয়ে চলে আসে। মানে এর মনটা কিন্তু বরাবরই ভালো, কিন্তু ভেতরে ভেতরে মানুষটা শেষ হয়ে গেছে। একটা ডায়লগ রয়েছে বাবাকে, যে অনেকদিন পর বাড়িতে এসছে, বিয়ে টিয়ে করে বাড়ির লোক মেনেও নিয়েছে, বাবাটা ওই সুযোগে ছেলেকে এসে বলছে, তুই তো ভালো ছেলে আমার, তুই কেন এগুলো করছিস, এবার ছেড়ে দে না। তো সঞ্জয় দত্ত একটা ডায়লগ বলে, যে আজকে রেল লাইনের সঙ্গে তুলনা করা, আজকে ট্রেন কখনো তো রেল লাইন ছাড়া চলতে পারবে না, বা কখনো একটা জাহাজ সমুদ্র ছাড়া কোথাও চলতে পারবে না। তেমনভাবে এর জীবনটা ওই জিনিসের মধ্যেই চলে গেছে, ওগুলো ছাড়া ওর পক্ষে টেকার সম্ভব নয়। তো বলতে চাইছি যে যতদিন আমার মৃত্যু আসছে, এই জিনিস থেকে আমি বেরোতে পারবো না। তো সেখানে যে অভিনয়, বাবাটা জানে যে ছেলেকে আমি আর ফেরাতে পারবো না, ছেলেও বুঝে গেছে, একে অপরকে হাক করছে, ওই সিনটা ভাই চোখে জল এনে দেয়। এবং তারপর আস্তে আস্তে যতটা গল্পটা আস্তে আস্তে এগোতে থাকে, একটা সিন রয়েছে যেখানে আর কি মানে বাকি মানে বাচ্চারা, যে বাচ্চা হয়েছে, বাচ্চারা বাকিরা মা বাবার সঙ্গে একটা সুন্দর জীবনযাপন কাটাচ্ছে, এখানে এর যে বাচ্চা ভালো জীবনযাপন কাটাতে পারছে না, সবাই গুন্ডার ছেলে করে নানা রকম বলছে, এটা ভয় জীবন কাটছে। সঞ্জয় বলছে, আমি আমার ছেলেটাকেও খুশি রাখতে পারলাম না। তো ওই যে মোমেন্টসগুলোতে চোখের জল ফেলছে, এ করছে, এত সুন্দর পারফরমেন্স। মানে সঞ্জয় দত্ত সব কিছু ডিজার্ভ করে। এই ক্যারেক্টারটা অন্য কারোর পক্ষে করা ইম্পসিবল। কেউ যতজন এরপর গ্যাংস্টার হয়েছে, এই লেভেল কেউ ম্যাচ করতে পারেনি। এ অন্য লেভেলের অভিনেতা, মানে এই ধরনের চরিত্রের ক্ষেত্রে সঞ্জয় দত্তের ধারে কাছে কেউ নেই। ওইভাবে কথা বলার ধরন, হাঁটা চলা, কথাবার্তার ধরন, যেমন ওর ভাইয়ের যে মেয়েটার সঙ্গে প্রেম, সেখানে একটা লোক আর কি বাড়িতে এসছে,
আর কি বড়লোক পরিবারের ছেলে। সঞ্জয় জিজ্ঞাসা হচ্ছে কী করে আর কি বাবাটাকে, বলছে এ তো এই ইঞ্জিনিয়ার। সঞ্জয় শুনে একটা হাসি দিচ্ছে, আচ্ছা মাইলা হ্যাঁ করে একটা হাসি দিচ্ছে একদম মানে চরম লেভেলের, বলে খিল্লি করছে, ভয় দেখাচ্ছে, বন্দুক দেখাচ্ছে, চলে যাচ্ছে। তো একটা অদ্ভুত ক্যারেক্টার ছিল সত্যি কথা বলতে গেলে। এবং ক্লাইম্যাক্স ভাই, ক্লাইম্যাক্স চরম লেভেলের মানে ক্লাইম্যাক্স। একটা সিন থাকে যেখানে ও গলার নেকলেস টেকলেস দেখিয়ে মাকে বলে যে 50 তোলা করে বড় বড় কথা বলে, কী করে রিভলভার ধরতে হয় মাকে সামনে এসে শেখাচ্ছে। সেই মা যে ওকে জন্ম দিয়েছে, চায়নি ওর কোনো দিন ক্ষতি হোক, তাকে সবার সামনে এসে ওরমভাবে মানে ভয় দেখাচ্ছে, থ্রেট দেখাচ্ছে। জীবনের শেষ পর্যায়ে এসে ওকে কিন্তু মায়ের কাছেই আসতে হচ্ছে, যখন ওর নামে এনকাউন্টার বেরিয়ে গেছে, আস্তে আস্তে সবাইকে শেষ করে দিয়ে ও চলে আসছে। এবং ওখানে একটা ইলিউশন ক্রিয়েট হচ্ছে, ওর চোখের সামনে দেখছো যাদেরকে মেরেছে তাদের বাড়ির লোকের ওকে মারার জন্য তৈরি। ও ভয় পাচ্ছে, বুঝছে ওর মৃত্যুর চোখের সামনে দাঁড়িয়ে। তো মাটা ওকে আস্তে আস্তে ছাদে নিয়ে যাচ্ছে এবং বুঝতে পারছে যে আমার ছেলে তো অনেকদিন আগেই মরে গেছে, এখন শুধুমাত্র শরীরটা রয়েছে। তো মাটা মেরে দেয়, মার্ডার করে। তো সেই যে পোর্শনটা ভাই, সঞ্জয় দত্ত মেনে নিচ্ছে মা গুলি করছে, পুরোপুরি তৈরি হয়ে বসে আছে, তারপর দোলনায় দুলে পড়ে যাচ্ছে, দুলছে দোলনাটা রক্তাক্ত অবস্থায়। কী সিন ভাই, কী সিন! বাড়ির সবাইকে বলছে আমি কিন্তু আমার ছেলেকে মারিনি। কী পারফরমেন্স ভাই, আনবিলিভেবল একটা কাজ। এইরকম ধরনের সিনেমা বলিউডে আমার মনে হয় না কখনো হবে। এই সময় বলিউড অন্যান্য ইন্ডাস্ট্রির বাপ ছিল, সে সাউথ হোক বা অন্যান্য ইন্ডাস্ট্রি হোক। এই সময় এদের মতো মেকিং, বলিউডের মতো মেকিং খুব কমজন করতে পারে। গ্যাংস্টার ঘরানার যে জনরাটা, সেটাতে বলিউড ভাই আলাদা ট্রেন্ড সেট করেছিল, তাদের পারফরমেন্সই আলাদা হতো। এবং সঞ্জয় দত্ত এটার ভাই ট্রেন্ড সেটার। এই ক্যারেক্টার পরবর্তীকালে কতজন কত রকমভাবে রিক্রিয়েট করেছে তার ঠিক নেই, কিন্তু শুরুয়াতটা হয়েছিল কিন্তু বাস্তবের মাধ্যমে। অসম্ভব ভালো একটা কাজ, এখনও যতবার দেয় দেখি। চরম লেভেলের স্ক্রিন প্লে, দারুণ লাগে। এবং এখনও দেখলে গায়ে কাঁটা দেয়, দুঃখের সিনে হেসে ফেলে। এবং সব সিনেমাটা সরানো যায় না, মনে হয় পুরোটা দেখি তবে উঠবো। মানে এইরকম ধরনের মেকিং এখন ইম্পসিবল। সব সিনেমা যারা দেখেছে তার কাছে এখন সব সিনেমা ফিকে লাগে, এত চরম লেভেলের এগুলো কাজ। তো মনে হলো এই সিনেমাটা নিয়ে একটা আলোচনা হওয়া অবশ্যই উচিত, যে কারণে করলাম। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।